নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মঙ্গলের 4 বিধায়কের শপথ, রাজভবনের টালবাহানার মাঝে জানালেন স্পিকার। দলের হয়ে লড়াই শেষ, এবার দেশের কথা ভাবুন। বাজেট অধিবেশনের আগে হুঁশিয়ারি মোদির। সংরক্ষণ আংশিক প্রত্যাহারে সন্তুষ্ট নয়, প্রতিবাদ জারি বাংলাদেশের ছাত্র সমাজের। বিজেপি ভোট করাতে জানে না, বিস্ফোরক বেসুরো অর্জুন। প্রশ্ন ফাঁস হয়নি, দাবি শিক্ষামন্ত্রী। শুনেই আক্রমণে রাহুল। নিট নিয়ে সরগরম সংসদ। সিম কার্ড প্রতারণায় অন্তর্রাজ্য চক্রের হদিশ, বক্সিরহাটে গ্রেপ্তার 3। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। সায়ন্তিকা রিয়াতের শপথের পুনরাবৃত্তি। রাজ্যপালকে ছাড়াই মঙ্গলবার বিধানসভায় আরও 4 সদস্য জয়ী বিধায়কের শপথ। সোমবার বদল অধিবেশনের প্রথম দিনেই শপথ নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মানিকতলায় শুক্তি পাণ্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, এই 4 জন জিতে এসেছেন উপনির্বাচনে। তাদের শপথ করানোর জন্য প্রথা মাফিক রাজভবনের কাছে অনুমতি চায় বিধানসভার সচিবালয়, কিন্তু যথারীতি পুরনো ঘটনা টেনে টালবাহানা শুরু করে রাজভবন। কেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর রিয়াত হোসেন সরকারদের শপথ পড়ানোর দায়িত্ব উপাধ্যক্ষকে দেওয়ার পরও অধ্যক্ষ পড়ালেন, সেসব নিয়ে জবাব চান। গত শুক্রবার সেই চিঠির জবাব দিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোন পরিস্থিতিতে সায়ন্তিকা আর রিয়াতের শপথ হয়েছে। এ প্রসঙ্গে বিধানসভার পরিষদীয় রীতির কথা উল্লেখ করেন স্পিকার। তাতে জানানো হয়েছে, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ পাঠের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু রীতি অনুযায়ী অধিবেশন চলাকালীন স্পিকার সেখানে থাকলে ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন না। তাই সেই নিয়ম মেনে স্পিকারকে বিধায়কদের শপথের দায়িত্ব তুলে দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তাই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব পালন করেছেন। এরপর শপথ নিয়ে রাজ্যপালের তরফে আর পরবর্তী কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এই পরিস্থিতিতে সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মঙ্গলবার দুপুর 1টায় 4 সদ্য জয়ী বিধায়কের শপথ। ওই দিন নিট নিয়ে একটি প্রস্তাব পেশ হবে। বুধবার তা নিয়ে ঘণ্টা 2 আলোচনা হবে। সূত্রের খবর, মঙ্গলবার অধিবেশনে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটে রাজ্য জুড়ে দলের সাফল্যে কাটা হয়েছে মালদা। এই জেলা দুটি লোকসভা আসনের কোনোটি এবারও দখল রাখতে পারেনি শাসক দল তৃণমূল। রবিবার 21শে জুলাইয়ের মঞ্চে সেই আক্ষেপ চেপে রাখতে পারেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মালদার মানুষ ভুল বুঝলেন তা বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন। সেই সঙ্গে আশাও করেছেন যে পরের বার মালদার জনসমর্থন পাবেন। তার কথায় আম ও আমসত্ত্ব দুটোই পাবো। আর তার এই মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করলেন মালদার 2 বিরোধী সাংসদই। বিজেপির খগেন মুর্মু ও কংগ্রেসের ঈশা খান চৌধুরীর দাবি, আমসত্ত্ব কিছুই পাবেন না। মালদা উত্তর ও মালদা দক্ষিণ 2 লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। 24-এর লোকসভা নির্বাচনে মালদা উত্তর বিজেপি এবং মালদা দক্ষিণ কংগ্রেসের দখলে। এই ফলাফলে কপালে ভাঁজ পড়েছিল তৃণমূল নেত্রীর। 21-এর শহীদ মঞ্চে আক্ষেপের সুরে তিনি বলেন, মালদা এবারও আমাদের ভোট দেয়নি, ওখানে কোনো আসন আমরা পাইনি। কেন যে মালদার মানুষজন আমাদের ভুল বুঝলেন জানি না। আপনারা যাদের ভোটে জেতালেন, একজন কংগ্রেস আর একজন বিজেপি, তারা কি আপনাদের জন্য কোনো কাজ করেছেন? আশা করি যারা এতদিন সমর্থন করেননি তারা এবার সমর্থন করবেন। এরপর কিছুটা কৌতুকের সুরে বললেন, মালদার আম আর আমসত্ত্ব এবার আমরাই পাবো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শেষ মন্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন মালদার 2 বিরোধী সাংসদ। বিজেপির খগেন মুর্মু এই প্রসঙ্গে মালদার বন্যা ভূমিধসের প্রসঙ্গ তুলেছেন। তার মন্তব্য, মাথা খারাপ হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মালদায় যে এত ভাঙন বন্যা হয় তাতে রাজ্য সরকার কি করেছে? কোনো কাজ তো করেনি। মালদার মানুষ কেন ভোট দেবে? মালদা থেকে আর না আম পাবেন না আমসত্ত্ব। মালদার মানুষ কিছুই দেবে না তাকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের না চাকরি দেবে না গঙ্গা ভাঙন রোধ করে দেবে। প্রায় একই দাবি কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীরও। তার প্রতিক্রিয়া, তৃণমূল নেতারা সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট করেছে, প্রকল্পের টাকা লুট করেছে, গরিব মানুষের কোনো সুরাহা হয়নি। এসব মালদার মানুষ জেনে গিয়েছেন, বুঝে গিয়েছেন, তাই তারা তৃণমূলকে ভোট দেননি। উল্লেখ্য, ফুলহার নদীর জলে মালদার রতুয়া, মানিকচকের মতো এলাকায় গঙ্গার পাড়ে ভাঙন সমস্যা নিত্যসঙ্গী। বর্ষার মরশুমে তা আরও বেশি। স্থায়ী সমাধান এখনও অধরা। আর এখান থেকে ভোট না পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপকে কটাক্ষ করতে এই মূল সদস্যকেই হাতিয়ার করলেন 2 সাংসদ। বিরোধীদের অভিযোগে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন। বিশ্লেষকদের এই দাবির মধ্যেই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন,
দলের হয়ে লড়াই নয়, এবার দেশের উন্নতির কথাই একমাত্র বিবেচ্য হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর। ইতিবাচক এবং সৃজনাত্মক বাজেট অধিবেশন হবে বলে তার আশা। সেই সঙ্গে মোদি গ্যারান্টির স্মৃতি ফিরিয়ে তার দাবি, দেশবাসীকে দেয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতেই এবার বাজেট পেশ করবে তার সরকার। বিরোধীদের খোঁচা দিয়ে মোদির বক্তব্য, কিছু দলের নেতিবাচক মানসিকতার কারণে সংসদে কাজ চলতে পারে না। প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই বাজেট অধিবেশনে থাকছেন মোদি। সোমবার সংসদে প্রবেশের আগে তার ভাষণের অধিকাংশ সময়টাই গেল বিরোধীদের আক্রমণে। প্রধানমন্ত্রীর কথায় রাজনৈতিক লড়াই বহু হলো, আম জনতা তাদের রায় জানিয়ে দিয়েছেন। গত 60 বছরে এই প্রথমবার কোনো সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় এসে বাজেট পেশ করতে চলেছে। দেশবাসীকে যে মোদি গ্যারান্টির কথা বলেছি, এবার সেই প্রতিশ্রুতি পূরণ করবে নতুন বাজেট। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, গত 3 বছরে প্রতিবার 8% উন্নতি হয়েছে ভারতের অর্থনীতিতে। তারপরেই বিরোধীদের বিধে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক সাংসদকে আমি এটাই বলতে চাই, জানুয়ারি মাস থেকে আমরা অনেক লড়াই করেছি, তবে এখন সব শেষ। তাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য নিজেকে নিবেদন করুন। এই গৌরবময় সংসদকে ঠিকভাবে ব্যবহার করুন। 4.5 বছর পরে আবার না হয় রাজনৈতিক লড়াইয়ে ফিরবেন, কিন্তু ততদিন পর্যন্ত দেশের যুবক কৃষকদের উন্নতির চেষ্টা করুন। নিজের বক্তৃতার একেবারে শেষ পর্বে এসে বিরোধীদের সরাসরি আক্রমণ করেন মোদি। বলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন সংসদের প্রথম অধিবেশনে কিভাবে 140 কোটি মানুষের নির্বাচিত সরকারের কণ্ঠরোধ করা হয়েছে। 2.5 ঘন্টা ধরে প্রধানমন্ত্রীর মুখ বন্ধ রাখার চেষ্টা করেছেন। তাদের মনে রাখতে হবে, দেশের মানুষ পার্টির জন্য নয়, দেশের জন্য আমাদের নির্বাচিত করেছেন। সংসদটা কোনো দলের নয়, গোটা দেশের। তবে বিশ্লেষকদের অনুমান, নানা ইস্যুতে সরকারকে কোণঠাসা করবে বিরোধীরা, শরিকদের থেকেও চাপ অনুভব করবে বিজেপি। সব মিলিয়ে বাজেট অধিবেশন উত্তাল হবে বলেই অনুমান। লাগাতার আন্দোলনের জেরে কিছুটা পিছু হটেছে সরকার। বাংলাদেশের সংরক্ষণ বিরোধিতায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম রায় অনুযায়ী মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ 30% থেকে কমানো হয়েছে 5%। কিন্তু তাতেও আন্দোলনে জল ঢালা যায়নি, বিক্ষোভ কমেনি, বরং বাকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ প্রতিবাদ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। এমনই জানা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। এই আন্দোলন দমনে যাদের গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছে, তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই বলে দাবি ছাত্রদের। 2018 সালে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ বাতিল নিয়ে সরকারি সিদ্ধান্তকে অবৈধ বলেছিল হাইকোর্ট। সেই রায়কে আংশিকভাবে খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টে। রবিবারের রায়ে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণে একেবারে তুলে দেওয়া হয়নি, তবে তার হার 30% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে 5% বরাদ্দ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের জন্য, বাকি শ্রেণীর জন্য তা 2%। অবশিষ্ট 93% নিয়োগ হবে পুরোপুরি মেধার ভিত্তিতে। এই রায়ে আন্দোলনকারীরা সন্তুষ্ট, এমনটাই ভেবে নেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর সরকারের তরফে আবেদনও জানানো হয়, পড়ুয়ারা প্রতিবাদে ইতি টেনে ক্লাসে এসে পড়াশোনায় মন দিক। কিন্তু পরিস্থিতি এতটা সহজ হলো না। একাধিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এই রায়ে মোটেই খুশি নন আন্দোলনকারীরা। 5% সংরক্ষণেও তাদের আপত্তি। তারা চাইছেন পুরোপুরি কোটা তুলে দেওয়া হোক। সেই সঙ্গে এই আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক নিঃশর্তে। আর দমন পীড়নে যেসব পুলিশ আধিকারিকরা জড়িত, তারা পদত্যাগ করুন। কেউ কেউ আরও একটু এগিয়ে দাবি তুলেছেন, শুধু ছাত্র স্বার্থ রক্ষাকারী রায় দিলেই সব সমস্যার সমাধান হবে না, এই সরকারের ইস্তফা চাই, অন্যথায় প্রতিবাদ চালিয়ে যাবে তারা। কিন্তু পরিস্থিতি এতটা সহজ হলো না। একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে অনুযায়ী এই রায়ে মোটেই খুশি নন আন্দোলনকারীরা। 5% সংরক্ষণেও তাদের আপত্তি। তারা চাইছেন পুরোপুরি কোটা তুলে দেওয়া হোক। সেই সঙ্গে এই আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক নিঃশর্তে। আর দমন পীড়নে যেসব পুলিশ আধিকারিকরা জড়িত, তারা পদত্যাগ করুক। কেউ কেউ আবার একটু এগিয়ে দাবি তুলছেন, শুধু ছাত্র স্বার্থ রক্ষাকারী রায় দিলেই সব সমস্যার সমাধান হবে না, এই সরকারের ইস্তফা চাই, অন্যথায় প্রতিবাদ চালিয়ে যাবে তারা। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। বরুণ সেনগুপ্ত, ফের বেসুরো অর্জুন সিং। বিজেপি সাংগঠনিক দুর্বলতা নিয়ে ফের সুর চড়ালেন প্রাক্তন সাংসদ। এবার দিলীপ ঘোষের মন্তব্যকে সমর্থন করেন তিনি। বলেন, দিলীপ ঘোষ একটু পরে বুঝলেও বুঝছেন। অর্জুন সিং তোপ দাগেন, দলে অনেক মণ্ডল সভাপতি, শক্তি প্রমুখ এবং
কনভেনর আছেন যারা তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তৃণমূলের সুবিধা ভোগ করেন, তারা কি করে ভোট করাবে? ভোটের দিন তাদের দেখা যায়নি। বিজেপি ভোট করাতে জানে না, কটাক্ষ করেন প্রাক্তন সাংসদ। আরও বলেন, ভালো সংগঠন করতে পারে, ভালো স্লোগান দিতে পারে, কিন্তু ভোট করাতে পারে না। নিট কাণ্ডে প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তাল হয়েছে গোটা দেশ। সুপ্রিম কোর্টে আজ আবার এই মামলার শুনানি শুরু হয়েছে। যদিও সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, নিট কাণ্ডের প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবি নিয়ে সংসদে দাঁড়িয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কটাক্ষের সুরে তিনি বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী নিজেই জানেন না তিনি কি বলছেন। বিরোধীদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন বলেন, আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, গত 7 বছরের নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই মামলা সুপ্রিম কোর্টে চলছে। প্রধান বিচারপতি নিজে এই মামলার বিচার করছেন। সুপ্রিম কোর্টের সামনে সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। এনটিএ গঠনের পর 240টি পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো বেনিয়মের অভিযোগ ওঠেনি। শিক্ষামন্ত্রীর এই দাবি শুনে বিরোধী শিবির থেকে তুমুল হই হট্টগোল শুরু হয়। পাল্টা শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি তোলেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ বি মণিকম টেগর। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি তোলেন। তখন শিক্ষামন্ত্রী বলেন, আমি এখানে আমার প্রধানমন্ত্রীর অনুগ্রহে রয়েছি। যদি দায়িত্ব নেওয়ার প্রশ্ন ওঠে তাহলে গোটা সরকারই জবাবদিহি করতে বাধ্য। একমাত্র বিহারের পাটনা একটি পরীক্ষা কেন্দ্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। সিবিআই এবং বিহার পুলিশের তৎপরতার সঙ্গে সেই অভিযোগের বিচার করেছেন। এরপরই রাহুল গান্ধী বলেন, যা চলছে তা নিয়ে গোটা দেশের লক্ষ লক্ষ পড়ুয়া উদ্বিগ্ন এবং তারা বুঝে গিয়েছেন যা ভারতীয় পরীক্ষা ব্যবস্থা আসলে এক ধরনের প্রতারণা। মানুষ এটাও বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনি যদি ধনী হন এবং আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি ভারতীয় পরীক্ষা ব্যবস্থাকে কিনে নিতে পারেন। আমরা বিরোধীরাও তাই বিশ্বাস করি। এটা যদি পরীক্ষা ব্যবস্থারই গলদ হয় তাহলে এই সমস্যা দূর করতে পরীক্ষা ব্যবস্থায় আপনারা কি বদল আনছেন? এর জবাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, চিৎকার করলেই মিথ্যেটা সত্যি হয় না। বিরোধী দলনেতা গোটা দেশের পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার এই মন্তব্য দুর্ভাগ্যজনক। 2010 সালে ইউপিএ সরকারের আমলে কেন শিক্ষা ব্যবস্থায় সংশোধন সংক্রান্ত বিল এনেও কংগ্রেস তা প্রত্যাহার করেছিল, সেই প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানের এই জবাব শুনে রাহুল পাল্টা বলেন, গোটা দেশের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের পরীক্ষা ব্যবস্থায় বড় সড় গলদ রয়েছে। শুধু নিট নয়, সব বড় পরীক্ষার ক্ষেত্রেই তা প্রযোজ্য। শিক্ষামন্ত্রীর জন্য নিজেকে বাদ দিয়ে সবাইকে দায়ী করেছেন। আমার মনে হয় এখানে কী নিয়ে আলোচনা চলছে সেটাই উনি বুঝতে পারছেন না। একা রাহুল গান্ধী নন, শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। কটাক্ষের সুরে তিনি বলেন, এমন উদাহরণও রয়েছে যেখানে নিট পরীক্ষার একটি কেন্দ্র থেকে 2000 পরীক্ষার্থী পাশ করেছেন। যতদিন এই শিক্ষামন্ত্রী পদে থাকবেন ছাত্রছাত্রীরা বিচার পাবেন না। বলা নেই কওয়া নেই, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠাও। ঠিক কীভাবে এই প্রতারণার ঘটনা ঘটছে তা তদন্তকারীদের বেশ ভাবাচ্ছিল। এবারে সিম কার্ড প্রতারণায় অন্তর্রাজ্য চক্রের হদিশ মেলায় ঘটনার অনেকটাই সুরাহা হলো বলে মনে করা হচ্ছে। বায়োমেট্রিক প্রতারণার অভিযোগে বক্সিরহাট থানার পুলিশ রবিবার অসমের বাসিন্দা সাহেবুল খন্দকার ও বক্সিরহাটের সিম কার্ড বিক্রেতা রাহুল রবিদাস ও দেবাংশু পালকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি বায়োমেট্রিক যন্ত্র, কিছু ফিঙ্গারপ্রিন্ট, বেশ কিছু আধার কার্ডের নম্বর ও 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিন তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়। বিচারক ধৃত সাহিবুলকে 8 দিনের জন্য পুলিশ হেফাজত ও বাকিদের 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। তুফানগঞ্জের এসডিপিও বৈভব বাঙার বলে, বিনামূল্যে সিম কার্ড দেওয়ার নামে সহজে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে একই ব্যক্তির নামে একাধিক সিম কার্ড তৈরি করে সেগুলো বহু টাকায় দেশ ও বিদেশের বাইরে সাইবার অপরাধীদের কাছে বিক্রি করা হয়েছে। এছাড়াও ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর পাশাপাশি অন্যান্য সাইবার প্রতারণার ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি এক বেসরকারি টেলিকম সংস্থার তরফে বক্সিরহাট থানায় সন্দেহজনক নম্বরের তালিকা পাঠানো হয়েছিল। তাতে বক্সিরহাটের বাসিন্দা 50 জনেরও বেশি মানুষের নাম ছিল। এই ব্যক্তিদের প্রত্যেকের নামে 4-5টি করে সিম কার্ড ইস্যু করা হয়েছিল। তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চালায়। এই সূত্রে ভ্রাম্যমাণ সিম কার্ড ব্যবসা চক্রের হদিশ মেলে। চক্রটি বিনামূল্যে সিম কার্ড বিলি করেছে। শুধুমাত্র আধার নম্বর দিলেই পোর্ট করিয়ে দেওয়ার নামে বিনামূল্যে নতুন সিম কার্ড দেওয়া হচ্ছে। তাতে কখনো 1 মাস, আবার কখনো 3 মাসের জন্য ফ্রি রিচার্জের ঘোষণা থাকছে।
অনেকেই এই ফাঁদে পা দিচ্ছেন। তারা জালিয়াতির হাতে আধার সংক্রান্ত তথ্য ও ফিঙ্গারপ্রিন্ট তুলে দিচ্ছেন আর অজান্তেই বড়সড় বিপদ ডেকে আনছেন। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।